এই বেটা ভূমিকম্প হইতেছে, বিল্ডিং মনে ভাঙে পড়বো, তাড়াতাড়ি চল। কি ব্যাপার জীবন সাহেব, আপনারা কতবার বললাম আমার প্রজেক্টটা অ্যাপ্রুভাল করে দিতে, এখনো পর্যন্ত কিছু করলেন না। আমি আপনাকে কতবার বুঝাইলাম যে আপনার এই অবৈধ প্রজেক্টে আমি অ্যাপ্রুভাল দিতে পারবো না। আপনি কি চান বলেন তো? এই নিরীহ মানুষের প্রাণ অকালে ঝরে যাক, এটা আপনি চান? আপনার প্রজেক্টের 8তলা প্ল্যানিং করে আসছেন 14তলার অ্যাপ্রুভাল নিতে, এটা কখনোই সম্ভব না। এই টাকার ব্যাগটা দে তো। এখানে 10 আছে, লাগলে আরো 50 দেবো, তবু আমার প্রজেক্টে সাইন চাই। শুনেন মজুমদার সাহেব, আমাকে 50 লাখ টাকা ঘুষ না দিয়ে আরো 50 লাখ টাকা ইনভেস্ট করে আপনার প্রজেক্টটা ভালোভাবে রেডি করেন, আমি সিগনেচার করে দিব। 1 টাকা ঘুষও আমাকে দেওয়া লাগবে না। এ জীবন সাহেব, এত জনগণের চিন্তা করো কে, নিজের চিন্তা করো। এক বেলা না খায় থাকলে জনগণ তোমার কিছু দিব? এর থেকে ভালো আমার প্রজেক্টে সাইন করে দাও, তোমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢুকবো। আমি কখনো হারাম পথ বেছে নেই না, হালাল পথে যা ইনকাম করি ওইটা দিয়েই চলি। আর আপনার মনে নাই এই যে রানা প্লাজা অবৈধভাবে প্ল্যান পাস করার কারণে কি হয়েছিল? রানা প্লাজা ভেঙে গিয়েছিল, এর ফলে হাজার হাজার শ্রমিক অকালে প্রাণ হারিয়েছিল। এই দায়ভারটা কার? যারা অবৈধভাবে টাকা পয়সা ঘুষ খেয়ে প্ল্যান পাস করিয়ে দিয়েছিল তাদের। আমি চাই না এই আমার একটা সিগনেচারের কারণে হাজার হাজার মানুষের প্রাণ যাক। আপনি বৈধভাবে প্ল্যান পাস না করিয়ে অবৈধভাবে প্ল্যান পাস করিয়ে শপিং মল করতে যাচ্ছেন। আল্লাহ না করুক 8 মাত্রায় যদি ভূমিকম্প হয়, তখন তো আপনার শপিং মল ভেঙে পড়বে, তখন কি করবেন? এত জ্ঞান দিস না, তোর ব্যবহারটা আমার খুব মাইন্ডে নিচ্ছে, তোর আমি পরে দেখা নিমু। আয় চল। যান যান। কি জীবন সাহেব, এত নীতিবান হয়ে লাভ কি? সেই তো বাসেই যাতায়াত করেন, আমার মতো একটু কারচুপি করেন, এসিওয়ালা গাড়ি হইব, এসিওয়ালা বাড়ি হইব। আরে সুমন সাহেব, আপনি যেটা করতেছেন আপনি করেন, আমি কখনোই হারাম পথে যাই না। আমি সব সময় সততার সহিত কাজ করি। করেন আপনার যেটা মন চায়। বস, মালের এতগুলা টাকা পয়সা সাধলেন, তা তো সাইনটা করলো না। ওরে টাকাও সাধলেন, বাড়ি গাড়িও সাধলেন, তারপরে তো কোনো কাজ হলো না। তাহলে আপনি একটা অর্ডার দেন, ওরে ফালাই দেই। না না, সামনে নির্বাচন, নির্বাচনের আগে কোনো কিছু করা যাইব না। যা করা লাগবো নির্বাচনের পরে করতে হইব। শালা আমার মুখের উপরে কথা কইছে, ওর কত বড় পাওয়ার। আমার ব্যবহারটা খুব মাইন্ডে লাগছে। নির্বাচনটা শেষ হোক, পরে ওর একটা ব্যবস্থা করতাছি। শালার পাটনা করাইছে, ওর পাটনাটা কাইটা দিতে হইব। একটা হাত পা ভাঙা দিলেই ওর বয়ের ঠেলায় সিগনেচার করব। চল। চলেন বস। আজকে অফিসে লেট হয়ে গেল, দেখ তাড়াতাড়ি যাই। কি জীবন মিয়া, এই দাঁড়াও। এই ঘুষখোরটা আবার ডাকতেছে কেন? কি বলবেন বলেন। এই জীবন সাহেব, বাসে যাতায়াত করেন, দুলাবালি খাইতে খাইতে যান, দুলাবালি খাইতে খাইতে আহেন। এই যে আমারে দেখেন, এসির হাওয়া খাইতে খাইতে যাই, এসির হাওয়া খাইতে খাইতে আহি। আমার মতো একটু কারচুপি করেন, তাহলে প্রতিদিন বাসের দুলাবালি খাওয়া লাগবো না। খালি তো কলমের 2টা খোঁচার ব্যাপার, দিয়া দেন, কাকবো কিও জানবো না। শুনেন সুমন সাহেব, আপনার কাছে সামান্য কলমের খোঁচা হইতে পারে, কিন্তু আমার কাছে এই সামান্য কলমের খোঁচা মানে হাজার হাজার মানুষের প্রাণের ব্যাপার। আমি এই কাজ কখনোই করতে পারবো না। আপনি যেটা খাইতেছেন ওইটা হইলো হারাম, আর হারামের কখনো আরাম হয় না। আমি হারাম খাইও না, আর হারাম কখনো পছন্দও করি না। হারাম পথে ওই কাচ্চি বিরিয়ানি খায়া লাভ নাই। সৎ পথে পান্তা ভাত খেতে পারলেই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। হারাম পয়সার হিসাব কেউ না নিলেও ওই উপরওয়ালার কাছে একদিন আপনার ঠিকই জবাব দিতে হবে। বুঝছি, আপনি আমার কথা শুনবেন না, আপনার জীবনে উন্নতি হইব না। আপনি অফিসে যান, আমি দামি রেস্টুরেন্টে যাই ব্রেকফাস্টটা করে আসি। যান যান। যত সব লোভী লোক। উফ, আজকের মতো কাজ শেষ। কি সুমন সাহেব, 6টা তো বেজে গেল, অফিস টাইম তো ওভার হয়ে যাচ্ছে, কি বাসা যাবেন না? আরে জীবন সাহেব, আমার একটু পার্সোনাল লেখালেখির কাজ আছে, আপনি যান। আরে সুমন সাহেব, আপনার কি পার্সোনাল লেখালেখির কাজ ওইটা আমি ভালো করেই জানি। ওই যে অবৈধ প্রজেক্ট গুলা এখন সিগনেচার করে মাল কামাবেন। থাকেন যাই। আচ্ছা যান তো ভাই। এগুলা কি গাড়ি না ঠেলা গাড়ি? প্রতিদিন এই বাসগুলোর লিগে অফিস যেতে দেরি হয়। আয় মামা চালু যাও, অফিসের টাইম হয়ে গেল তো। কথা কবি না, কথা বলে ডাইরেক্ট বিন্দা দিমু। জীবনে সৎগিরি অনেক করছস, আর না, চল আমার সাথে বসের কাছে। ভাই কই লই যেতেছেন ভাই? কারা আপনারা ভাই? আহ বাতি যা আহ, দেখছ তোমার লাগে কত সুন্দর ডান্ডাটা রেডি করে রাখছি। এটা তোমার শৈলের উপরে চালান দিমু। তুই কি ভাবছস আমার প্রজেক্টে সাইন দিবি না আর আমি চুপ করে বসে থাকমু? তুই আমার ভালো রূপটা দেখছস, কিন্তু এই খারাপ রূপটা দেখছস নাই। আজকে দেখবি। এই মালটারে সাইজ কর তো। ওই ওঠ। এই মার।
জীবন, তোর আগেই কইছিলাম একটা সাইন দিস, কিন্তু তুই তো আমার কোনো কথা শুনলি না। এখন এই সাইনের লাগে তোর জীবনটা দিতে হইলো ফাইন। আমার হাত বাইদা কুকুরের মতো 10 জন মিলা মারতাছস আর নিজেরে খুব সাহসী ভাবতাছস। পারলে আমার হাতটা খুইলা দে, খালি হাতে আয় দেখি কার কত দম, তারপরে খেলি কে কত পারে। কি কইলি? আমগর সাহস নাই, আমরা কাপুরুষ। ওই ওর বাদন খুলে দে, দেহি ওই কত খেলতে পারে। ওই যা। শোন, তোরা যাদের সাথে কাজ করতেছস ও হচ্ছে খারাপ লোক, আর এই দুনিয়াতে খারাপদের শেষ সবসময় ভালোরাই করে। কিরে, সবার দিয়ে মাইরা ফালাইছে। জীবন, তুই জানোস না আমার হাত কত লম্বা। আমার শরীরে হাত পড়লে তোর অস্তিত্ব নাই হয়ে যাইবো। এই লাখো শহীদের বিনিময়ে পেয়েছি সোনার বাংলা। আর চলবে না এই দেশে দুর্নীতি, চলবে না মিথ্যা হামলা। দুনিয়াতে সত্যের জয় সবসময়ই হয়, মাইন্ড ইট। এসপি সাহেব, আপনার ব্যাপারটা তো আমি দেখছি, আমার ব্যাপারটাও একটু দেখেন। লিডার, আপনি কি আমার জন্য কোনো কিছু করবেন না? নির্বাচনের সময় আপনি যখন যে সাপোর্টটা লাগছে আমি দিছি, আর এখন আমার অবৈধ প্রজেক্ট গুলো বন্ধ হয়ে গেছে। আপনি কি এই ব্যাপারে কোনো কিছু দেখবেন না? শুনেন মজুমদার সাহেব, সামনে তো নির্বাচন, কি রাইখা কি হয় তা তো বলা যায় না। তারপরেও তুমি যেহেতু আমারে বলছো, বিষয়টা আমি দেখমুনি। দেখা দেই সময় নাই, হয় জীবনে ট্রান্সফার করেন আর নয়তো দুনিয়া থেকে সরায় দেন। এই জীবন সাহেবকে তো এখন ট্রান্সফার করা যাবে না, উপর মহল থেকে চাপ আসতেছে, নির্বাচনের পরে দেখমুনি। আপনি কি করবেন করেন, না হলে আমার শুটার দিয়ে ওর দুনিয়া থেকে নাই করে দিমু। আয় চল। সিয়াম, চাইনা নির্বাচনের আগে কোনো ঝামেলা হোক, তারপরেও কি লেগে যে ওরা ঝামেলা করে। এই বেটা, ভূমিকম্প হইতাছে, বিল্ডিং মনে হয় ভাঙা পড়বো, তাড়াতাড়ি চল। হ্যাঁ চলেন চলেন। এই মজুমদার মিয়া দাঁড়ান, কি হয়েছে আপনার? আরে জীবন সাহেব, আর বললেন না, যে পরিমাণ ভূমিকম্প হইছে আমার বিল্ডিংটা পুরো হেলে পড়ছে। আর কিছুক্ষণ থাকলে বিল্ডিং এর নিচে পড়ে মরে যেতাম। অল্পের জন্য প্রাণটা নিয়ে বাইরে হইছি। আপনারে কত বুঝাইছি, আপনার কত জায়গায় অবৈধভাবে প্ল্যান পাস করে আপনি বিল্ডিং করতেছেন, অথচ আপনাকে বারবার বলার পরেও, সতর্ক করার পরেও আপনি শুনেন নাই। এখন একবার চিন্তা করে দেখেন, বাংলাদেশে যে মাত্রায় ভূমিকম্প হয়, একবার যদি 8-10 মাত্রায় ভূমিকম্প হয়, বাংলাদেশে যত অবৈধ বিল্ডিং গুলো আছে, যারা অবৈধভাবে প্ল্যান পাস করে বিল্ডিং করছে তাদের বিল্ডিং গুলো ভেঙে পড়বে। এতে কি হবে? হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ চলে যাবে। এইটা একবার ভাইবা দেখছেন? ভাবেন নাই? শুধু আপনি না মজুমদার সাহেব, আপনার মতো হাজারো মজুমদার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছড়ায় আছে, যারা এই অবৈধভাবে বিল্ডিং করতেছে। এই ভূমিকম্পে নিরীহ মানুষের কি হবে একবার চিন্তা করে দেখে না। সবসময় টাকার চিন্তা করেন, লাভের চিন্তা করেন। শুনেন, মানুষের জীবনের উপরে কিছু নাই। এই বাংলাদেশে কেন আগাইতে পারে না জানেন? কারণ দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। খাদ্যে, বস্ত্রে, শিক্ষায়, সব জায়গায় দুর্নীতি। এর জন্য বাংলাদেশ আগাইতে পারে না। আমরা কবে মানুষ হব? এই দুর্নীতি যখন বন্ধ করতে পারবো, তখনই আমাদের বাংলাদেশটা আরো উন্নতির শিখরে নিতে পারবো। জীবন সাহেব, আপনি ঠিক বলছেন। আজকে আমার সাথে এই ঘটনা না ঘটলে আমি কখনো নিজের ভুলটা বুঝতে পারতাম না। আমার কত প্রজেক্ট ছলে বলে কৌশলে প্ল্যান পাস করাইছি, আর সেই প্রজেক্ট গুলো যদি বাস্তবায়ন হইতো, ভূমিকম্পে যদি বিল্ডিং গুলো ধসে পড়ে যেত, কত নিরীহ প্রাণ চলে যেত, আমি একটাবারও ভাবি নাই। আমি সবসময় টাকার চিন্তা করছি, টাকার পাহাড় বানাতে চাইছি। টাকার নেশায় পড়ে আমি অন্ধ হয়ে গেছিলাম, একটাবারও মানুষের চিন্তা করি নাই। আমার মতো অনেকেই ভুল করে, আমি নিজেকে শুধরে নিলাম। আমি আমার প্রজেক্ট গুলো পুনরায় প্ল্যান পাস করে বৈধভাবে কাজ করা শুরু করব। যাক, আপনি আপনার ভুলটা বুঝতে পারলেই ভালো। তাড়াতাড়ি চলেন, ভূমিকম্পের সময় বিল্ডিং এর নিচে দাঁড়ানো ঠিক হবে না। চলেন চলেন।
গাইজ বাংলাদেশে এখনো অনেক বিল্ডিং আছে যেই বিল্ডিং গুলো ভূমিকম্প সহায়ক না, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা অবৈধভাবে প্ল্যান পাস করে মানুষের জীবন ঝুঁকির মধ্যে রাখে। যাই হোক গাইজ, আজকের ভিডিওটা দেখে কে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।